হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৩৮তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। আই লাভ হার বাবা অ্যান্ড আই ওয়েন্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পুড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাব ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো, এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা, নিঃশ্বাস আটকে মরে যাব। প্লিজ বাবা, সেভ হার প্লিজ। নিরুপায় নিহাল খান হৃদের পিঠে আশ্বস্তের হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা। ইউ আর মাই ব্রেভ বয়, ধৈর্য রাখো। হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল নিহাল খানের কথায়। মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাব মানে? তার বউ এখনও নিখোঁজ। মাত্র দুর্বলতা প্রকাশ করার হৃদ হয়ে উঠল কঠিন। গুরুগম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশপাশটা তাকালো তীক্ষ্ণ নজরে। আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে ভিড়, অথচ তার বউ এখনও নিখোঁজ। গোটা রাত গড়িয়ে সকাল হলো, অথচ দুটো নিখোঁজ মেয়ে সন্ধ্যা হতে এত এত মানুষের মিলও হৃদকে দিতে পারল না। শক্তপোক্ত হৃদ গাইল বাঘের ন্যায় হিংস্রত্ব প্রকাশের আগে শান্ত থাকল। কখন গর্জে উঠবে বা কখন হিংস্রত্বের থাবা বসাবে কার উপর কেউ জানে না। নিহাল খান ছেলের গম্ভীর গাইল মুখটা দেখল। হৃদকে কী বলে সান্ত্বনা দিবে সেই ভাষা ওনারও জানা নেই। হাজার হাজার মানুষের বাইরে আর্মি র্যাব ফোর্স লাগানোর পরও যখন মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাচ্ছে না, তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই। পাহাড়ি জঙ্গির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণে, আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করছে। এমনকি তিনি আর্মি কমান্ডারের সাথে মেয়ে দুটোর ব্যাপারে কথা বলতেই কমান্ডার ওনাকে এমনটাই জানায়। কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে হৃদকে কীভাবে জানাবে? ছেলের দুর্বলতা এই প্রথম কোনো কিছু নিয়ে দেখেছেন তিনি। বুঝ হবার পর এই প্রথম ওনার ছেলে ওনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করলো, তাও নিজের বউকে সেভ করতে। অথচ চারপাশে হুলস্থুল অভিযান সে নিজেই চালিয়ে রেখেছে। বাবা হয়ে ওনার কিছু করার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না তিনি। ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলেকে নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই? মন্ত্রী হয়েও তিনি অসহায় বোধ করলেন পরিস্থিতির কাছে। ছেলের পছন্দের মানুষকে খুঁজে না পেয়ে কিভাবে সামলাবে হৃদকে, সেই চিন্তা ওনাকেও ত্রাস করল। ওনার বউটা এমনি যে রকচটা, যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়ভার নিশ্চয় ওনার উপর ঢালবে হৃদের মা। দীর্ঘ ভারী নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসলেন হৃদকে কিছু বলবে, কিন্তু তার আগে হৃদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালালো। নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেন চালাতে চালাতে বলল, কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। র্যাব বাহিনীর সাথে ট্রেকিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলো জায়গায় জায়গায়। সন্দেহজনক যা পাবে সেটাই যেন সংগ্রহ করে। দরকার পড়লে আমি নিজেই ভিজিট করব সেই সব জায়গা। দ্রুত ফোর্স বাড়াতে বলো, কুইক। হৃদের ট্রেকিং কুকুরের বিষয়টা নিহাল খানের দারুণ লাগলো। এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামালে অবশ্যই মেয়ে দুটোর সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত, কিন্তু এত এত আর্মি র্যাব ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলেপেলে থাকতে আরও মানুষের কী দরকার? নিহাল খান আমতা আমতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলতে চাইল, কমান্ডারদের বলে দিচ্ছি ট্রেকিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকতে আরও ফোর্সের কী প্রয়োগ? নিহাল খানের কথা শেষ করার আগেই কোমরে দু হাত রেখে পাহাড়ের শেষ সীমানায় তাকালো হৃদ। দৃষ্টিতে সে কি তেজ! কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতন ভয়ঙ্কর তপ্ত চোখে সে তাকিয়ে আছে। সকালের পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু চারপাশের মানুষের হৈহুল্লোর চিৎকারে পরিবেশটা আরও সুন্দর দেখাচ্ছে না। যেন মনে হচ্ছে কোলাহলের কোনো রণক্ষেত্র এটি, যেখানে সবাই যুদ্ধের প্রস্তুতিতে দাঁড়িয়ে আছে। হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলায় বলল, প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এই এলাকার পাহাড়িয়ান লোক লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত এত ক্ষমতা আজ কোনো কাজে দিচ্ছে না বাবা। আমি আমার বউকে এখনও খুঁজে পাচ্ছি না। আমার জায়গাটা তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না, তুমি শুধু ফোর্স বাড়াও বাবা। নিহাল খান আর আপত্তি করল না, হৃদের কথা মতো কাজ করল। পিছন থেকে হৃদের কাঁধ চেপে এগোলো কমান্ডারদের দিকে। সেখানে কথা বলে ফোর্স বাড়াবে।
সেই সাথে ট্রেকিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলবে। নিহাল খান যেতে আসিফ দৌড়ে এদিকটায় এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদকে জেগেই উঠতে দেখে মূলত ওর কথা বলতে আসা। আসিফের দৌড়ে আসার মধ্যেই আকাশের বুকে দেখা গেল আরও একটি হেলিকপ্টারের চক্কর। দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই হেলিকপ্টার নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা। আসিফকে রাতে আয়ন কল দিয়েছিল মায়ের খোঁজ নিতে। হয়তো আয়ন হতে পারে এই হেলিকপ্টারে। আসিফ আকাশের দিকে তাকাতে তাকাতে দৌড়ে গতি কমিয়ে দিল। হেলিকপ্টারের পাখা ধীর কমে এসে আসিফকে পার হয়ে হৃদের মাথার উপর দিয়ে গিয়ে নামলো বাকি হেলিকপ্টারের সঙ্গে। হৃদ চোখ উছিয়ে তাকালো না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টারের দিকে। কে বা কারা এসেছে তার দেখার দরকার পর্যন্ত পড়ল না। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের চূড়ায়। আসিফ দৌড়ে হৃদের কাছাকাছি আসতেই ডাকলো হৃদকে, ভাই। আকাশের বুকে হেলিকপ্টারগুলো ওরা আসিফ, সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারের খোঁজ লাগা কই। আমি নিজে যাব সেসব নিষিদ্ধ জায়গাগুলোতে, চল। হৃদ শুধুই তার ব্রেন চালাচ্ছে এই মুহূর্তে। কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করছে। বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে। যে কোনো পরিস্থিতি হৃদের তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে, সেটা পূর্ব থেকেই অবগত আসিফ। তাই নতুন করে অবাক হলো না হৃদের চালচলনে। আসিফ হৃদের কথা শুনল এবং কিছু বলতে চাওয়ার আগেই হৃদ নিজের কথা শেষ করতে করতে হাঁটে হেলিকপ্টারগুলোর দিকে। আসিফ বুঝল হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করাটাই শ্রেয়। নয়তো যে আগুনে হৃদের ভিতর জ্বলছে সে আগুনে সর্বপ্রথম আসিফকে পোড়াবে হৃদ। আসিফ তৎক্ষণাৎ হৃদের পিছন থেকে দৌড়ে সামনে এগুলো ক্যাপ্টেনদের বলতে হেলিকপ্টারগুলো আকাশে উড়াতে। আসিফ ক্যাপ্টেনদের তাদের কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যে দেখল মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদীপ দুজনই অস্থির উত্তেজিত অবস্থায় নামতে। দুজনের হাঁটার গতিপথ ছিল হৃদ, কিন্তু অশান্ত অস্থির হৃদ চোখ আউড়িয়ে তাদের দুজনকে দেখল কি দেখল না, কোমরের ইং করা শার্টের ভাঁজ খুলতে খুলতে গিয়ে বসলো হেলিকপ্টারের ভিতর। আয়ন রাদীপ হৃদকে হেলিকপ্টারের ভিতর বসতে দেখে নিজের হাঁটার গতি বাড়িয়ে দৌড়াতে চাইল, কিন্তু ততক্ষণে দুজন বডিগার্ড দুই দিক থেকে উড়ন্ত যন্ত্রটির দরজা আটকে দিতে দিতেই ক্যাপ্টেন হেলিকপ্টারটি উড়ালো আকাশে। আয়ন বা রাদীপ কারো সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার। আসিফ অপর হেলিকপ্টার উঠতে উঠতে চেঁচালো রাদীপ আর আয়নের উদ্দেশ্যে। তাড়াহুড়ায় বলল, আয়ন ভাই, আপনি আর রাদীপ ভাই দুজন দুটো হেলিকপ্টারে উঠে পড়ুন। আমরা পাহাড়ি নিষিদ্ধ জায়গাগুলোতে যাব ভাইয়ের পেছন পিছন। আপনারা দুজন দুটো আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা দিশায় যান। ক্যাপ্টেনদের লোকেশন বলা আছে, সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান। আসিফের কথা মতো আয়ন রাদীপ দুজনই দৌড়ালো দুই পথে। হৃদের পিছন পিছন তারাও একটি করে হেলিকপ্টার উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দিশায়। আসিফ চলে যেতে গিয়েও একটু থামল। বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখল অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এদিকটায় আসছে। হয়তো আসিফকে কিছু বলতে চায়। আসিফ কি মনে করে পুনরায় নেমে গেল। কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে, মায়াতের খোঁজে পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে। আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মুহূর্তের মাঝে 10টি হেলিকপ্টারের পাখা উড়িয়ে চলল পাহাড়ের বুকে। অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চলল মায়াদের। এত এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদ খানের ক্ষমতার দিকে। তাদের দেখা কখনো এমন হয়নি কারো জন্য কেউ এত অস্থির পাগল পাগল হয়ে এত মানুষ জড় করে ফেলতে মুহূর্তের মাঝে। হাজার হাজার মানুষকে বিরতিহীনভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড় করাচ্ছে শুধু দুটো মেয়ের জন্য। সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া, পানির ব্যবস্থা, ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত করে হৃদ খানের পক্ষ থেকে। তারপরও মেয়ে দুটো হৃদ খানের চাই মানে চাই। এখনও তো উপস্থিত মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে, কে সেই নারী যার খোঁজে হৃদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধান করতে। হৃদ খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চায়, কিন্তু আফসোস সেটা আদৌ সম্ভব হবে কি না কে জানে। সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই, কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা। কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়া এই পাহাড়ের বুকে অনেকটাই দায়, কারণ মৃত মানুষ বন্য পশুর শিকার হয়। যদি মেয়ে দুটো মৃত হয় তাহলে এতক্ষণে নিশ্চয় পাহাড়ি বন্য পশুর আহার হয়ে গেছে। সেখানে এক রাত কেন, এক যুগ খুঁজলেও মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাবে না। দেখতে দেখতে আর্মি, র্যাব ফোর্স আরও দ্বিগুণ বাড়ানো হলো।
সারি সারি গাড়ির ভিড় পড়ল রাস্তায়। দুপাশে পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ির ভিড়ই পড়ল। আগত র্যাব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্রেকিং কুকুর নামানো হলো পাহাড়ের বুকে, আর সেটা কাজেও দিল। কুকুরগুলোর ঘ্রাণ শক্তি তীব্র হয়, কোনো জিনিসের ঘ্রাণে চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান। র্যাব বাহিনীর হাতে হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তেই মায়েদের চিহ্নের খোঁজ বের হতে শুরু করলো। প্রথমে রাস্তায় রক্তের দাগ পেল। রাতের আধারে জঙ্গি ছেলেগুলোর হাতে মায়া পা কেটে উল্টে পড়ার সেই রক্তের দাগগুলো কুকুর দিয়ে শনাক্তকরণ করতেই সেখানে র্যাব বাহিনীর দাগ টেনে সিজ করলো। পাহাড়ে উঠতে উঠতে আরও কয়েক জায়গায় অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায়। তদন্ত অনুযায়ী র্যাব ফোর্স ধারণা করছে মেয়েগুলো রাতের আধারে হয়তো এই পথে দৌড়ে পালিয়েছিল। এই শনাক্ত করা জায়গাগুলো হৃদের কাছে পৌঁছাতে বার্তা পাঠানো হলো হৃদের ক্যাপ্টেনের কাছে। 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ শুধু পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে হেলিকপ্টারে চড়ে বেরিয়েও মায়েদের অনুসন্ধানের খোঁজ পেল না হৃদ বা অন্য কেউ। তারপরেও ক্লান্তিতে কেউ থেমে নেয়। বিরতিহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খুঁজে বেড়াচ্ছে মায়েদের। অশান্ত হৃদ দাঁত কিরমির করে বসে। তখনই ক্যাপ্টেন খবর দিল মায়েদের কিছু চিহ্নে শনাক্তকরণের বিষয়টি। অল্প আশার আলো দেখতে পেতেই হৃদ তৎক্ষণাৎ উড়ন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে। দক্ষ ক্যাপ্টেন তাই করল। পাহাড়ের শেষ চূড়ায় পাখার রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নামল নিচে। উড়ন্ত যন্ত্রটি নামতে দেরি, কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হলো না। হৃদকে বের হতে দেখেই কালো পোশাকধারী কিছু র্যাব ফোর্স এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল। তিনি হাতে একটা ট্যাবে হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গাগুলো ছবিতে দেখাতে দেখাতে হাঁটল সামনে। হৃদ ট্যাব হাতে চলল নিচে, যেদিকে ট্রেকিং কুকুরগুলো দিশা দিচ্ছিল। পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝ পথে আবারও হইচই করল কুকুরগুলো। ঘেউ ঘেউ শব্দে পা দিয়ে আশপাশের বালুমাটি সরাতে লাগলো কোনো কিছুর আভাস পেয়ে। হৃদ থামে। সে থামে নয়, তাকে থামতে হয় কুকুরগুলোর হইচই দেখে। সেই সাথে থামলো পুরো র্যাব ফোর্স। কুকুরগুলোর দেখানো জায়গা অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগলো কি আছে সেখানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজে পাহাড়ি লাল বালুর মাটি খুঁড়ে বের করলো ছোট একটি যান্ত্রিক ফোন। একজন র্যাব সদস্য গ্লাভস হাতে সে ফোন তুলে কমান্ডারের হাতে দিতেই তিনি সেটা হৃদের হাতে দিল। অস্থির অশান্ত হৃদ কম্পিত হাতে সে ফোনটি হাতে তুলল। নিশ্চুপ ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে ফোনের দিকে। তখনই পাশ থেকে কমান্ডার হৃদের উদ্দেশ্যে বলল, এটা হচ্ছে আপনার পাঠানোকৃত নাম্বারের ফোনটি, যেটা আমরা রাতে লোকেশন ট্র্যাক করেছিলাম সেটি। ধারণা করা যায় এটি মেয়ে দুটোর মধ্যে একজনের ফোন হবে। ওদের হয়তো সন্ত্রাসীগুলো এই রাস্তা দিয়ে ধরে কোথাও নিয়ে গেছে মিস্টার খান। অশান্ত হৃদের মন, মস্তিষ্ক দুটোই তপতপ করছে আগুনের লাভার ন্যায়। এই মুহূর্তে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে পারলেও তার মন শান্ত হবে না। হৃদ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ঘায়েল হচ্ছে একের পর এক বউয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে। হৃদ অনুভব করতে পারছে তার বউয়ের তীব্র আকুতি আর ছটফটের লড়াই। নিশ্চয়ই তার বউ শেষ পর্যন্ত অনেক লড়াই করেছিল বেঁচে ফেরার। সেজন্য তো জায়গায় জায়গায় নিজের লড়াইয়ের চিহ্ন রেখে গেল। হৃদ শক্ত হাতে মুঠোয় ফিসল ফোনটিকে। চোয়াল শক্ত করে আশেপাশে তাকালো অশান্ত দৃষ্টিতে। বালুর মাটির উপর কয়েকজন মানুষ ধস্তাধস্তি করলে যেমন ঘরতে উঁচু নিচু হয়ে থাকে, বর্তমানে তেমন অবস্থা হয়ে আছে গুহার সামনে। হিংস্রত্ব হৃদের চোখের ফাটা ক্রমশ আবারও লাল হতে লাগলো, অথচ তার বাচনভঙ্গি ততই শান্ত দেখালো। হৃদের শান্ত ভঙ্গি দেখে বোঝার উপায় নেই সে এই মুহূর্তে কতটা হিংস্র গায়েল শিকারী হয়ে আছে শিকারের অপেক্ষায়। আশেপাশে সিল মেরে জায়গাটা সিজ করে দিল কমান্ডার। তিনি প্রথম অবস্থায় হৃদের মনোভাব ধরতে না পেরে পুনরায় বলল, মিস্টার খান, এটা হচ্ছে একটা গুহা। ফোনটা যেহেতু এখানে পেয়েছি, তাই আশা করা যায় মেয়ে দুটো হয়তো রাতে এই গুহার ভিতরেই ছিল। আমরা লোক পাঠাচ্ছি এর ভিতরে। হৃদ গুহার সামনে হাঁটু মুড়ে বসলো, ভিতরের দিকে তাকিয়ে। কি জানি সে কি দেখলো গুহার ভিতরে। তার পরপরই শোনা গেল হৃদের শান্ত কণ্ঠ, এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের দ্বিতীয় রাস্তাটা খুঁজুন কমান্ডার, আশেপাশে কোথাও থাকতে পারে। হৃদের কথা কমান্ডার একইভাবে
হৃদের সাথে বসে গুহার ভিতরে উকি মারতে মারতে বলল, এটা কোনো সুড়ঙ্গ নয় মিস্টার খান। দেখতে সুড়ঙ্গের মতো মনে হলেও আসলে এটা একটা গুহা। আমি আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এসব পাহাড়ি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নেওয়ার জন্য খনন করে। এসব গুহার দ্বিতীয় কোনো পথ থাকে না। তীব্র মেজাজে হাতের মুঠোয় মায়ের ফোনটি পিষে তৎক্ষণাৎ জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো হৃদ। এই মুহূর্তে কমান্ডার হৃদের পাশে বসে থাকা মানে পরিস্থিতি বিগড়ে যাওয়া। এমনই হৃদের মেজাজ হিংস্রত্ব হায়নার মতো হয়ে আছে। কখন থাবা বসাবে ঠিক নেই। মন মস্তিষ্ক জ্বলছে তপ্ত আগুনে। সেজন্য হৃদ নতুন করে আর আগুন জ্বালাতে চায় না। কমান্ডারকে রেখে হৃদ এগিয়ে গেল সামনে। উপস্থিত বাকি র্যাব বাহিনীর ট্র্যাকিং কুকুর নিয়ে দৌড়ালো হৃদের আগে আগে। পাহাড়ের উঁচু স্থান হতে অনেকটা নিচে নামলো সুড়ঙ্গ পথের খোঁজে। একটা সময় হৃদের কথা মতো পেয়েও গেল। সুড়ঙ্গ মুখের খোঁজ পেতে কুকুরগুলো আবারও হইচই ঘেউ ঘেউ শব্দ করে চেঁচাতে থামলো সবাই। পুনরায় শনাক্ত হলো মায়াদের ফেলে যাওয়া কিছু জিনিস। গুহার ভিতরে র্যাব ফোর্সের প্রবেশ করতেই সেখান থেকে উদ্ধার হলো রাফার ফেলে যাওয়া ছোট ব্যাগটি আর মায়ের রক্তাক্ত সাদা হিজাবটি। দুটো জিনিস সংগ্রহ করে হৃদের হাতে তুলে দিতে হৃদ প্রথমে ব্যাগটা হাতে নিল। অস্থির অশান্ত মনে সেটি নাকে বাজাতে অপরিচিত ঘ্রাণ আসলো ব্যাগ থেকে। হৃদ তৎক্ষণাৎ বুঝতে পারল ব্যাগটা তার বউয়ের নয়। পুনরায় ব্যাগটি ফেরত দিতে দিতে মায়ের হিজাবটি ধরে নিল হাতে। আগের না হিজাবটি তার নাকে বাজাতে হয়নি হৃদের, তার আগে পরিচিত সুবাস বাজল নাকে। হৃদ হোমকে যাওয়ার মতন হিজাবটির দিকে তাকিয়ে রইল গুটি কয়েক সেকেন্ড। পরিচিত সুবাসটা বলছে এই হিজাবটি তার বউয়ের। হিজাবের রক্তের ছিটা দাগ আর পাহাড়ির লাল মাটির ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানেই ছিল। না জানি কতটা আতঙ্কে আর কতটা অসহায়ত্বে আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল সে। আচ্ছা, ফোনে যে হৃদকে গুহার কথা বলেছিল সেটি কি এই গুহার কথাই বলেছিল তার বউ? না, হৃদ আর ভাবতে পারল না। ছটপট অস্থির মনে বলিষ্ঠ হাতে হিজাবটি পিষে হাঁটু ভেঙে বসল সুড়ঙ্গ মুখের সম্মুখে। অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিনের আলোয় এতটা অন্ধকার দেখালে তাহলে রাতে হয়তো আরও ভয়ঙ্কর অন্ধকার দেখায়। তার বউ নিশ্চয়ই ভয় পেয়ে আহাজারি করেছিল অল্প আলোর জন্য। হৃদের পাশাপাশি তখনকার কমান্ডারটিও বসলো হাতে ফোনের আলো জ্বালিয়ে। সুড়ঙ্গের ভিতরে আলো ফেলতে দেখলো ছোটোখাটো গুহার মতন বেশ বড় সুড়ঙ্গ পথ ভেতরের দিকে চলে গেছে। কমান্ডার সেটি দেখে হৃদের দিকে তাকালো আর চোখে। তখন হৃদকে জোর গলায় বলেছিল এসব পাহাড়ি গুহার দ্বিতীয় রাস্তা থাকে না। অথচ ওনার 15 বছরের অভিজ্ঞতা ভুল করে হৃদ খানের ধারণা ঠিক হলো। দেখা মাত্র কীভাবে বলে দিতে পারলো এটা গুহা নয় সুড়ঙ্গ পথ ছিল? তিনি তো জানেন এসব গর্তের মতন দেখতে গুহার পাহাড় কেটে বানানো হয় শুধু পাহাড়ি জঙ্গিদের আশ্রয় নেওয়ার জন্য। যেমনটা মানুষ ঘর বানায় তেমন পাহাড় কেটে জঙ্গিরা গুহা বানায় তাদের নিরাপত্তার জন্য। কিন্তু হৃদ খানের ধারণা ওনার অভিজ্ঞতার থেকে এতটা প্রখর কিভাবে হয় এই বিষয়ে এত সহজ ভাষায় কিভাবে সব কিছু আগে আগে বলে দেওয়া সম্ভব? কমান্ডারের চিন্তাভাবনার মাঝেই হৃদ সুড়ঙ্গের ভিতরে হাত ঢুকিয়ে একটা মচমচে শুকনা পাতা হাতে নিল। হৃদকে গভীর মনোযোগ সহকারে পাতাটির দিকে তাকিয়ে থাকতে দেখে তিনিও তাকালো সেদিকে। দেখল শুকনো পাতাটি রক্তের কালছিটে দাগে দুমড়ে মুচড়ে আছে। পাতাটি দেখে বোঝা যাচ্ছে কেউ একজন হয়তো এই পাতার সাহায্য নিজের রক্তাক্ত স্থান পরিষ্কার করার চেষ্টা করেছিল। হৃদ পাতাটি হাতে নিয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আরও কিছু পাতার দিকে তাকালো। বেশ কিছু পাতাই একইভাবে রক্তের দাগে দুমড়ে মুচড়ে পড়ে আছে। হৃদ বুঝতে পারল মায়া বা রাপার মধ্যে কেউ একজনের রক্ত পরিষ্কার করতে চেয়েছিল এই পাতার সাহায্যে। শ্বাস আটকে আসার মতন কষ্টে হৃদ বুক ফুলিয়ে শ্বাস টানল কয়েকবার। শেষবার সুড়ঙ্গের ভিতর তাকিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। যে পথে এসেছিল সে পথে হাঁটল পাহাড়ের চূড়ায়। হৃদকে পাহাড়ের উঁচুতে উঠতে দেখে কমান্ডার উঠে দাঁড়াতে দাঁড়াতে তাড়াহুড়ো করে বলল, মিস্টার খান, কোথায় যাচ্ছেন আপনি? আমরা তো যাব নিচে, আপনি উপরের দিকে যাচ্ছেন কেন? শক্ত হৃদ উত্তর করল না কমান্ডারের কথায়। সে এতক্ষণে বুঝতে পেরে গেছে তার গন্তব্য এখন কোথায়। বউ তার এই সুড়ঙ্গ পথ ধরেই পাহাড়ের উপরে উঠেছিল রাতে, কিন্তু এরপর কোথায় গিয়েছে সেটা হৃদকে জানতে হবে। রাফাকে নিয়ে মায়ার দৌড়ে যাওয়ার একই পথে হাঁটল হৃদ। হাঁটতে হাঁটতে সে একই পথে উঠে দাঁড়ালো পাহাড়ের শেষ পৃষ্ঠে। হৃদ আশেপাশে তাকালো। নিজের ক্রিমিনাল মাইন্ড আর বিচক্ষণতা কাজে লাগিয়ে মায়াদের রাতের পরিস্থিতি বর্ণনা করতে চাইল নিজে নিজে।
বাজ পাখির দৃষ্টি আর প্রখর ব্রেইন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করলো। পাহাড়ের শেষ পৃষ্ঠে চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ, সামনে গহীন গভীর খাদ, আর পিছনে ছিল জঙ্গি ছেলেগুলো। এখান থেকে ঘুরে পুনরায় দৌড়ানোর সুযোগ পাবে না তার বউ, কারণ এতে অনেক সময় লাগবে। ততক্ষণে ছেলেগুলোর হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। যদি তার বউ ধরা পড়তো তাহলে এতক্ষণে তার মৃতদেহটা হলেও হৃদ পেয়ে যেত, কারণ পাহাড়ের বুকে থাকা চোর, ডাকাত, জঙ্গি, সন্ত্রাসী একটা মানুষকে হৃদ ছাড় দেয়নি বন্দি করা থেকে। এর মানে তার বউকে রাতে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলো হৃদের হাতে বন্দি এই মুহূর্তে। হয়তো তার বউয়ের সন্ধান পেলে ছেলেগুলোকেও শনাক্ত করা যাবে। তাই হৃদের বিচক্ষণতা বলছে তার বউ রাতে জঙ্গিদের হাতে পড়েনি, হয়তো প্রাণ বাঁচাতে কিছু একটা করেছে। কিন্তু কি? পিছনে জঙ্গি ছেলেগুলো থাকলে মানুষ ইজ্জত বাঁচাতে অসহায় অবস্থায় কি করতে পারে? পাহাড় থেকে লাফ দিতে পারে? হৃদের হিসাব বরাবর মিলে যেতেই হৃদের বুক আতঙ্কে কাঁপল। কম্পিত বুকে তাকালো নিচে। দিনের আলোয় উপর থেকে নিচে তাকালে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর গহীনতা দেখা যায়। হৃদ মায়ার লাফিয়ে পড়া একই স্থানে দাঁড়িয়ে নিচে তাকালো। এক হাতে মায়ার হিজাব চেপে তো অন্য হাতে মুঠোফোনটি ধরা, অনড় দৃষ্টিতে পাহাড়ের উঁচু হতে তলদেশে তাকিয়ে। হৃদের আশেপাশে অসংখ্য মানুষের ভিড়, সবাই মায়াকে খুঁজে বেড়াচ্ছে। অথচ হৃদের বুক কাঁপছে এটা মানতে তার বউ হয়তো রাতে এই দিকটায় এসেছিল, জেনে বুঝে নয়তো অসাবধানতায় এই পাহাড়ের চূড়ায় হতে নিচে পড়ে গিয়েছে। হৃদ শূন্য চোখে নিচে একদমে তাকিয়ে রইল। হৃদের হেলিকপ্টার ছাড়া বাকি 9টি হেলিকপ্টার দেখা গেল এই পাহাড়ের তলদেশে উড়ে বেড়াচ্ছে মায়াদের খোঁজে। হৃদ নিজেও এতক্ষণ এই নিষিদ্ধ জায়গাগুলোতে মায়ার খোঁজ করেছিল, কিন্তু কোথাও পায়নি। হৃদ বুঝতে পারছে না, যদি মেয়ে দুটোর এই দিকটায় লাফিয়ে থাকে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের একটার চিহ্ন পর্যন্ত কেউ পাচ্ছে না কেন? রাত থেকে এই পর্যন্ত সবাই খুঁজে খুঁজে ক্লান্ত। এখন সময় 10টার ঘরে। তার বউ যাবে তো যাবে কোথায়? মাটি খুঁড়ে হলেও পাহাড়ের তলদেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা, অথচ বিগত 12 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরও কোনো হদিস পাচ্ছে না কেউ। চারপাশে চাপা গুঞ্জন চলছে মায়া জীবিত নেই, অথচ হৃদের মন মস্তিষ্ক মানতে নারাজ তার বউ জীবিত নেই। হৃদ বুঝতে পারছে সে অনেকটা দেরি করে ফেলেছে তার বউয়ের কাছে পৌঁছাতে, কিন্তু না জানি কতটা দেরি করে ফেলেছে সেই ভয়ে আকাশের দিকে তাকালো হৃদ। বেশ সময় নিয়ে শূন্য আকাশে তাকিয়ে রইল অনুভূতিহীনভাবে। তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠেছে বউয়ের দহনে। হৃদ তপ্ত দহনে ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎ বুক ফাটা আর্তনাদে চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। হৃদের চিৎকারে আশপাশটা ভয়াবহ হয়ে উঠল থমথমে। আকাশের দিকে তাকিয়ে হৃদের চিৎকারের ধ্বনি বলতে শোনা গেল, হৃদ, আই হেইট ইউ, আই জাস্ট হেইট ইউ। তোর মতন অবাধ্য নারীর প্রয়োজন এই হৃদ খানের পড়ে না। শুনেছিস তুই? তোকে ছাড়াও আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। হৃদের হঠাৎ চিৎকারে আশেপাশের সবাই থমথমে খেয়ে অবাক চোখে তাকালো হৃদের দিকে। একটা মানুষ কতটা ভেতর থেকে ভেঙে পড়লে এভাবে চেঁচাতে পারে পাহাড়ের বুকে? হৃদের প্রতিটা শব্দ ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফেরত আসছে বারবার। উপস্থিত শত শত মানুষ নিজেদের খোঁজাখুঁজি ছেড়ে শুধু হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদের না বলা কথাগুলো যেন সবাই পড়তে পারছে। বউ হারিয়ে পাগল পাড়া হৃদের বুক ফাটা আর্তনাদ সবাই দেখতে পারছে। কিন্তু আফসোস, তাদের কারো ক্ষমতা নেই হৃদের বউকে সুস্থ সবল অবস্থায় ফেরত দিতে, কারণ তাদের সবার ধারণা মেয়েটি হয়তো রাতে জঙ্গিদের হাতে পড়ে পাহাড়ের বুকে কোথাও মাটি চাপা হয়ে গেছে, যার জন্য এখনও তারা মেয়েটির সন্ধান খুঁজে পাচ্ছে না। ক্লান্ত হৃদ আকাশের বুকে তাকিয়ে রইল তখনও। কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধকর অবস্থায় হৃদ ভিড় করে আওড়ালো, আমি ভালো নেই জান। তোকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতন কষ্ট পাচ্ছি আমি। প্লিজ জান, কাম ব্যাক। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ, আই ক্যান্ট। প্লিজ কাম ব্যাক, প্লিজ। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।